খবরদার আমাকে একটু ছুবি না, না হলে আমি বিষ খেয়ে মরে যাব। আমি তোকে জামাই হিসেবে মানি না। আচ্ছা এনে। এটা কি? বিষের বোতল। কি এটা দিয়ে আমি কি করব? কেন? তুই তো বললি যে বিষ খেয়ে মরে যাবি। তো নে, তুই বেঁচে থাকলে আমি তোকে স্পর্শ করবই। তার চেয়ে ভালো তুই এটা খেয়ে মরে যা। কি? আমি মরতে যাব কেন? মরবি তুই। যদি আমিও মরি তাহলে তোকে ফাঁসাই দিয়ে যাব। কিভাবে? ধরলাম তুই মরে গেলি, সবাইকে এটা বলবো যে তোর মা বাবা জোর করে তোকে বিয়ে দিয়েছে, আর এটা তুই নিতে না পেরে আত্মহত্যা করছিস। সিম্পল। আমি তোকে খুন করব। পারবি না, আমার শক্তি বেশি। তোর কাছে ছুরি পিস্তল কিছুই নাই। এখন শোন, আমার তোর মতো পেতনির সাথে ইডিশ পিডিশ করার কোনো ইচ্ছে নেই। ঢাকায় যাব, ডিভোর্সের অ্যাপ্লাই করে ডিরেক্ট গার্লফ্রেন্ডে হানিমুন। কি? বউ থাকতে গার্লফ্রেন্ডের সাথে হানিমুন? তো কি, বিয়ে তো আমি মানি না। আমি মনে হয় মানি। আমারও আছে। তোরও কি বয়ফ্রেন্ড আছে? না, বাসের টিকিট, কুমিল্লার বাসের টিকিট আছে। সেটা দিয়ে কুমিল্লা নিজের এক্সের কাছে চলে যাব। তোর কাছে থাকার চেয়ে এক্সের কাছে থাকা শতগুণ ভালো। আচ্ছা, যা ইচ্ছে তা করিস। এখন চাপ, আমি ঘুমাবো। তুই খাটে শুতে পারবি না। আবে কাঠটা আমার, তোর বাপের না। তোর কথা আমি শুনবো কেন? চাপ। আমি চাপবো না। আচ্ছা তাহলে আমার সাথেই ঘুমা। রাতে যখন অঘটন ঘটবে তখন আবার নালিশ দিতে পারবি না যে আমি সাবধান করিনি। তুই এখানেই ঘুমা, দেখা যাক কি করতে পারোস তুই। আচ্ছা, নীলিমার সাথেই শুয়ে পড়লাম। এতক্ষণ দীর্ঘ ঝগড়া চলছিল। আমার বোনা চাই নীলিমার সাথে। গ্রামে আসছিলাম আম্মুর বান্ধবীর মেয়ের বিয়ে খেতে, আর এখানে এসে যে নিজের কোরবানি হয়ে যেতাম কে জানে। কি ফালতু জামাইয়েরা পছন্দ করছিল, বিয়ের দিন গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। এদের জন্য আমার মতো বেচারা পোলাপাইনটাই ভেসে গেল। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। একটুবার একটু নড়াচড়া করতেই নীলিমা হুট করে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের ঠেলায় ঘুম ভেঙে যায়। উঠে বসে পড়ি। আব্বে তোর প্রবলেম কি? এভাবে চিল্লাস কেন? আমার সাউন্ড সিস্টেম গেছে মনে হয়। আমার মনে হলো তুই আমার সাথে খারাপ কিছু করতে নিছিলি, তাই চিৎকার দেই ভয়ে। কপাল। আচ্ছা মাফ কর, আমি নিচে ঘুমাচ্ছি। তোর সাথে শুলে আমার ঘুমেই জ্বর আসবে। বাই। বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ি। শালি শান্তিতে ঘুমাতে দেয় না, কি ঝামেলায় পড়ছে। এখন আমার গার্লফ্রেন্ডগুলোর কী হইব? এগুলো আমাকে ছাড়া এতদিন তো বাঁচবই না। যাক, ঘুমের সাগরে ডুব দিয়ে আসি আগে। সকাল সকাল ঘুম ভেঙে গেল। উঠে বসে পড়লাম। জানালা দিয়ে আলো আসছে। উঠে দাঁড়ালাম। বিছানায় গিয়ে তাকে দেখি নীলিমা বিছানায় শুয়ে আছে, বালিশের উপর পা আর মাথা মানে পুরা উল্টা। নীলিমা শাড়ি পরে ঘুমিয়ে আছে। শাড়ির আঁচলটা সরে গেছে, পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এভাবে রাখা ঠিক না। আমি কি আঁচলটা ঠিক করতে যাচ্ছিলাম, পেট নেওয়ার সময় পেল না জাগার। আমাকে চোখের সামনে দেখেই দাঁড়া, আমার সাথে মশকরা। হাত মুচড়াতে মুচড়াতে বলছি, রাতে একটা লাঠি দেখছিলাম, গেল কোথায়? সরি দুলা ভাই, বাই, আমি গেলাম। এই বলে দৌড় দেয়। এবার নীলিমার দিকে তাকিয়ে বললাম, আর তোর কিছু বলার আছে? আছে, কিন্তু বলবো না, আমারও সময় আসবে। নীলিমা রুম থেকে বেরিয়ে গেল। সকালে নাস্তার সময় আম্মু সহ আর অনেকে টেবিলে নাস্তা করছে। আমি আম্মুকে বললাম, আমি আজ বিকেলে ঢাকায় রওনা দেব। কি? গতকালকেই তো বিয়ে হলো, আর আজই চলে যাবি? এই যে আমি যে বিয়ে খেতে আসছিলাম, কিন্তু আমাকে যে গরু কোরবানি করবে সেটা কি আমি জানতাম? আমার চাকরি আছে না? আমি কাল অফিসে না গেলে আমার কাজ করবে কে? আমার বাপে? আসতে বল, তোর বাপে শুনে ফেলবে। শুনুক, কি হয়েছে? আমি কাউকে ভয় পাই নাকি? এমন সময় পিছন থেকে কাঁধে কে যেন হাত রাখলো। পিছনে তাকে দেখি বাবা। খাওয়া শেষ হলে একটু আমার রুমে এসো, কিছু জরুরি কথা আছে। এই কথা বলে বাবা মুচকি হাসিতে চলে গেল। বাজলো আমার 12টা। এই জন্যই বলেছিলাম আসতে বল। খাওয়া শেষে নীলিমাকে বললাম যাওয়ার কথা। সে কিছু বলল না। বিকেলে দেখে নীলিমা ব্যাগ গুছাচ্ছে। আমিও রেডি হয়ে নেই। সবার কাছ থেকে বিদায় নিয়ে কাঁধে এক বড় বোঝা নীলিমাকে নিয়ে বের হলাম। বাসে করে কয়েক ঘন্টা জার্নি করেই ঢাকায় পৌঁছে যাই। বাসায় শেষ পর্যন্ত আসলাম। রুমে ঢুকতেই রুমকে নীলিমা পর্যবেক্ষণ করতে থাকে। এমনভাবে পর্যবেক্ষণ করছে যেন বাসায় খুন হয়েছে। সব শেষে বলল, এত ছোট বাসা কেন? ও আচ্ছা, ছোট বাসা। কি এটা ছোট বাসা মনে হয়? আমাদের গ্রামের গোয়াল ঘরও তো এর চেয়ে বড় হয়। আচ্ছা, ছোট মনে হলে ওই যে দরজা আস্তে আস্তে করে বের হয়ে যা। আমি চলে যাব বলছি নাকি? এখানে থাকতে হলে কিছু রুলস মানতে হবে। এখানে বেডরুম একটা, আমার সাথে শেয়ার করেই শুতে হবে। আমি তোর সাথে শুতে যাব কেন? যদি রাতে উল্টাপাল্টা কিছু করিস? সেটা তো আমি এখন করতে পারি। এ বলে নীলিমার দিকে এক প্যাক পা করে শয়তানি দৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছি, আর নীলিমা এক প্যাক পা করে পিছিয়ে যাচ্ছে। পিছাতে পিছাতে দেয়ালের সাথে ঠেকে যায়। নীলিমার একদম কাছে যেতেই থেমে গিয়ে বললাম,
কিন্তু আমি কিছু করব না। তোর মতো পেতনির সাথে আমার মুখ কালো করার ইচ্ছে নেই। আমার গার্লফ্রেন্ডগুলোর জন্য তো কিছু রাখতে হবে। বলে তার দূরে গিয়ে দাঁড়ালাম। দ্বিতীয় নিয়ম, সপ্তাহে 3 দিন ঘর মোছা ঝাড়ুদের কাজ তোর, আর বাকি 3 দিন আমার। নিজের খাবার নিজে রান্না করে খেতে হবে। আমি রান্না করতে পারি না। শিখে নিয়ে পরে করবি, আর বাকি নিয়ম পরে। নিজের রুমে গিয়ে কাপড় বের করছিলাম। নীলিমা তার ব্যাগ থেকে কাপড় বের করছিল। হঠাৎ নীলিমা চিৎকার দিয়ে বলে, তেলাপোকা। কি কি তেলাপোকা? আমি দৌড়ে লাফ দিয়ে নীলিমার কোলে উঠে পড়লাম। নীলিমা তো পুরো অবাক। এই নাম নাম। না, নামবো না, তেলাপোকা সরাও। চলে গেছে। সত্যি তো? না, মজা করেছি। মজা করছিস কেন? নামবো না। আরে বাপ গেছে। আমার বাপ যাবে কেন? তেলাপোকা যাবে, তাকে তারাও। আরে সেটাই বলছি। না, তুই বলছিস বাপ গেছে। উফ, সম্রাটটা কোল থেকে নামবি। আরে নামছি তো, এমন চিল্লাস কে? বাপ মাই কি ভলিউম কমিয়ে চিল্লাইতে শিখায়নি? ভলিউম কমিয়ে চিল্লানো, এ কেমন চিল্লান? আমার কাছ থেকে শিখে নিস। এইসব রাগ, তেলাপোকা আমি চিৎকার দেব, ভয় পাবো, পারলে তোর কোলে উঠবো। আমার কাজগুলো তুই করলি কেন? আসলে ছোট থাকতে অনেক ঝগড়াটি ছিলাম, কাউকে ভয় পেতাম না। তেলাপোকা দিয়ে অন্যদেরকে ভয় দেখাতাম। এমনি একদিন তেলাপোকা ধরতে গিয়েছিলাম বন্ধুদের ভয় দেখানোর জন্য, কিন্তু ধরার গিয়ে তেলাপোকা উড়ে নিজের থেকে আমার প্যান্টে ঢুকে যায়। এরপর থেকে ভয় পাই। ভয় পেয়ে তুই মরলি না কেন? আমার কোমরটা ব্যথা হয়ে গেছে, পাটা কোলে নিয়েছি। নীলিমা কাপড় ড্রয়ারে রেখে গোসল করতে চলে যায়, আর আমি রাতের খাবার আনতে চলে যাই। নীলিমা আমার যাওয়ার পর দরজা লাগিয়ে দেয়। এরপর গোসলে চলে যায়। 10 মিনিট পর বাসায় আসি। দরজা লক করতে গিয়ে মনে পড়লো নীলিমা বলছিল সে গোসল করতে যাবে। তার মানে গেট খোলার কেউ নেই। সমস্যা নেই, বাসায় ঢোকার চাবি তো আছেই। চাবিতে গেট খুলে রুমে ঢুকে পড়ি। নিজের রুমে দরজা চাপানো ছিল। ধাক্কা দিয়ে গেট খুলেই ভিতরে ঢুকে যা দেখি, এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। উত্তেজনায় ভূতে ভেমে চলে গেছি মনে হয়। আবারও ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আমি যা দেখি, নীলিমা শুধু একটা টাওয়াল পরেছিল। মাত্র গোসল করে এসে চুল মুছছে। আমার উল্টো দিকে ফিরেছিল বলে আমাকে দেখতে পারিনি। এরপর নীলিমা তার টাওয়ালটা ফেলে দিল। হাতে ব্রেড ছিল আর কলাও ছিল। সিনেমা চলছে, তাই ব্রেড বের করে কলা দিয়ে খেতে খেতে শো দেখতে থাকি। 2 মিনিট পর নীলিমা কাপড় পরে উল্টোর দিকে যখন ফিরল, তখন দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেড আর কলা খাচ্ছি। নীলিমা চিৎকার দিতেও পারলো না, ডিরেক্ট সেন্স হারিয়ে বিছানায় পড়ে যায়। আমি কোথায়? আমি কি বেঁচে আছি? দুনিয়াতে আসোস, আপাতত বেঁচে আসোস। তুই কিছু দেখোস নাই তো? আল্লাহ 2 চোখ দিছে, তোমার মতো পেতনি বউ দিছে, কপাল দিছে। বাঙালি মানুষ তো ফ্রিতে শো দেখার সুযোগ পেলে তো হাতছাড়া করে না। নীলিমার আগে চোখে তাকিয়ে বলে, কি বললি? আকাশে কত তারা। আমার সাথে ফাজলামি? সেখানে তাকে নিরাপদ মনে করলাম না। আস্তে করে চলে যেতেই বলল, ওই কুত্তা দাঁড়া, ফ্রিতে শো দেখা। আমি ভদ্রভাবে দৌড় দিলাম। নীলিমার পিছনে ছুটে আসতে লাগলো। ওই কুত্তা, আমার ইজ্জত ফিরায় দে। সরি, আমি একবার কিছু নিলে ফেরত দেই না। খাড়া, তোর গলা টিপ্পা মারমো, এরপর চোখগুলা দিয়ে মার্বেল খেলবো। তুই নক করে ঘরে ঢুকতে পারলি না, কেন করলি? এই তো ভাল লাগে করতে, খুশির ঠেলাই বললাম। কি? শেষে দাঁড়িয়ে গেলাম আর দৌড়াতে না পেরে পিছনে ঘুরলাম। আমি থামলেও নীলিমা তখনও থামেনি। দৌড়ে এসে আমার সাথে ধাক্কা খেলো। আমি তার হাত ধরে পিছনে নিয়ে তার দিকে তাকিয়ে বললাম, এখন কি করবি? কি করব তাই না? নিজের পা দিয়ে আমার পায়ে জোরে একটা পাড়া দিল। আমি ব্যথা থেকে ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে উঠলাম। নীলিমা আবারও দূরে গিয়ে দাঁড়ালো। দেখছিস কি করতে পারি? আমি তো ব্যথায় লাফাচ্ছি। তার কথা শুনে তার দিকে তাকালাম। তোরে তো আমি, বাপরে। এই বলে দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। রাতে খাবার শেষ করে বিছানায় শুতে যাই। গিয়ে দেখি নীলিমা আগে থেকে শোয়ার জন্য প্রস্তুত। আমি লাইট অফ করে শুতে যাচ্ছিলাম, কিন্তু তখনই নীলিমা চিৎকার দিয়ে ওঠে। না, লাইট অফ করবি না। কেন? যদি উল্টাপাল্টা কিছু করিস। এমনি তাকাস কে? আমারও তো সেফটি বলতে কিছু আছে। আমার লাইটে ঘুম আসে না। আমার আছে। তো রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে গিয়ে ঘুমা, এখানে অনেক আলো আছে। কিন্তু সেখানে ফ্যান নেই, বিছানায়ও নাই। ওই দাঁড়া, আমি রাস্তায় যাব কেন? তুই যা। কোথায়? রাস্তায়? না, খাটের নিচে, ওখানে অনেক অন্ধকার। মেজাজ গরম হয়ে গেল। লাইট অফ করেই শুতে গেলাম। নীলিমা উঠে সে আবার জ্বালিয়ে দিল। আমি আবারও নিভালাম। সে আবার জ্বালালো। আমি আবারও নিভালাম। সেও জ্বালাতে গেল। ঠিক তখন আমি বললাম, ব্যাস যথেষ্ট। চেয়ারে এনে সেটাই দাঁড়িয়ে লাইটটা খুললাম। সেটা খুলে হাতে নিলাম। নীলিমা আমার হাতে লাইটের দিকে তাকায়। আমি আস্তে করে লাইটটা জানালা দিয়ে ফেলে দিলাম। লাইট ফাটার আওয়াজ হলো। নীলিমার দিকে তাকিয়ে একটা দাঁত বের করে হাসি দিলাম। হঠাৎ কারো চেঁচানির আওয়াজ পেলাম।
ওই কোন হালার পড়ে আমার মাথার উপর বাল্বটা ফালাইছে, চান্দি আমার গেছে, কেউ তো অ্যাম্বুলেন্স নিয়ে আন, দেখানুম আমার চান্দি। আমি নিজের মাথায় হাত দিয়ে একটা বাড়ি দিলাম। কপাল আমার, এখন গিয়ে ঘুমা। লাইট? আবার লাইট? তোর বাপে লাইট, তোর মায়ের লাইট, তোর 14 গোষ্ঠী লাইট, এবার তো ঘুমা। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু এভাবে বংশের পরিচয় দিচ্ছিস কেন? শেষ পর্যন্ত লাইট অফ করেই শুলাম, কিন্তু সবার আগে নীলিমা মাঝখানে গুনে গুনে 4টা বালিশ রেখেছে। এবার আমার দিকে তাকায়। আমার সতীনটারে দে তো। কি? সতীন মানে কোলবালিশটা দে। কেন? নিজের কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরেই। মাঝখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার বানাবো। না। আবে দিবি নাকি নাকি লাথি মারবো? কোলবালিশটা দিতে দিতে বললাম, আমি ঘুমাবো কেমনে? আর বাই দ্য ওয়ে, তুই আমার ডায়লগ নকল করছিস? মাঝখানে বর্ডার বানিয়ে নীলিমা আরামসে ঘুম। আজ আমার বুকটা খুব ফাঁকা ফাঁকা লাগতেছে। মনে হচ্ছে আমার বুকের পাঁজরটা কেউ খুলে নিয়েছে। কোলবালিশ, হাই মিস ইউ, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। রাত 1টা বাজে। এখন গভীর রাত, চারদিকে প্রচণ্ড নীরব। দু একটা কুকুরে ঘেউ ঘেউ করছে, দূর থেকে গাড়ির কিছুটা আওয়াজও আসছে, তাছাড়া কিছুই শোনা যাচ্ছে না। এরই মাঝে আমি নাক ডেকে গভীর ঘুমে সাঁতার কাটছি, কিন্তু এর মধ্যেই আমাকে পস্তাতে এমন এক লাথি বলল যে আমি বিছানা ছাড়িয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলাম। সঙ্গে সঙ্গে আমার গভীর ঘুমে সাঁতার কাটা ছেড়ে ডাঙাতে উঠে পড়ি। সোজা পাশার পিছনে হঠাৎ এমন লাথি পড়েছে যে আমি বিছানা ছেড়ে নিচে পড়ে যাই, আর সাথে সাথেই ঘুম ভেঙে যায়। আব্বে, ব্যাপারটা কি হলো? আমি নিচে আসলাম কিভাবে? আমি আবার উঠে দাঁড়ালাম, বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। গুনে গুনে 5 মিনিট পরও আবারও এক লাথি পড়ল। সেম ঘটনা। এবার উঠে নীলিমার দিকে তাকালাম, দেখি গভীর ঘুমে মগ্ন। বুঝলাম ঘুমে উল্টাপাল্টা হাত চালায়। ব্যাপার না, আজ নিচে শুয়ে পড়ি। কাঁথা কম্বল বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। আবারও ঘুম। ঘুমের মাঝে চুলে অনেক জ্বালাতন করছে, বারবার চুল সরাচ্ছি, আবারও আসছে। মেজাজ বিগড়ে যায়। চোখ খুলি আর যে দেখি আমার কলিজার পানি শুকিয়ে যায়। নীলিমা আমার উপর উপরে শুয়ে আছে, চুলগুলো খোলা একদম আমার মুখের ওপর। আমি আস্তে আস্তে করে সেখান থেকে সরে 10 হাত দূরে চলে যাই। দূরে থেকে দেখছি নীলিমা পাগলামি করছে। আল্লাহ, এতদিকে সত্যি সত্যি পেতনি জিনে আসর করছে। এখানে থেকে একদমই ঠিক না। বাঁচতে চাইলে এখান থেকে পালা। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। লম্বা লম্বা শ্বাস নিলাম। ভাবলাম সোফায় শুয়ে পড়ি। শুতেই যাব, ভাবলাম কাঁথার বালিশ নিয়ে আসি। রুমে ঢুকতে যাব, দেখি কারো কণ্ঠ। উফ, বাঁচা গেল। শালা গন্ডার না হাতি, এমন নাক ডাকার শব্দে ঘুমানো যায়? বাহ, আমি তো সেই অভিনয় করি। আচ্ছা বাচ্চা, এই শয়তানি, দাঁড়াও। রুমে ঢুকে ডিরেক্ট বিছানায় শুয়ে পড়লাম। নীলিমা আবার ভয় দেখানোর জন্য বিছানায় উঠলো। আমার উপর উঠে ভয় দেখানোর চেষ্টা করতে থাকলো। আমি চোখ খুললাম। দুহাত দিয়ে নীলিমার দোকাল ধরে নিচে শুয়ে 4 ঠোঁট এক করে দিলাম। 2 মিনিট কিস করার পর ছেড়ে দিয়ে বললাম, এবার ভূত কি ঘাট থেকে নেমেছে? নীলিমা ভয়ের চোখে আমার দিকে তাকিয়ে আস্তে করে মাথা নেড়িয়ে বলল, হুম। গুড। আর একবার যদি কোনো ড্রামা করছোস তাহলে বুঝে না পরে কী হতে পারে। নীলিমাকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ি। সকালে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায়। উঠে পড়ি, দেখি নীলিমা এখনও ঘুমাচ্ছে। বিছানা সেরে উঠে শরীর টানা দিতে বাথরুমের দিকে যাচ্ছিলাম। দরজা খুলে যেয়ে ঢুকতে যাব, তখনই নীলিমা আমার আগে বাথরুমে চলে গেছে। আমি বলদের মতোই তাকিয়ে আছি। এটা কি ছিল? এই, এটা কিন্তু ঠিক না। কিছু করার নেই, অপেক্ষা কর। অপেক্ষা? কিচ্ছু করার নেই। অপেক্ষা করতে থাকলাম। গুনে গুনে 10 মিনিট হয়ে গেল, এখনও বের হচ্ছে না। আর এদিকে আমার প্রেশার চমৎকারভাবে বাড়ছে। এই, তাড়াতাড়ি বের হও। দেরি হবে। কি? আমি পারছি না, তাড়াতাড়ি বের হও। ওদিকে নীলিমা ভাবছে, বেশ হচ্ছে, তোর অবস্থা কাহিল করে ছাড়বো। রাতে আমার সাথে পাঙ্গা নিছো না, বোঝো ঠেলা। আরও 10 মিনিট হয়ে গেল, বের হচ্ছে না। এই, বেরোস না কেন? আমার তো অফিস আছে। দেরি হবে। কি? হে আল্লাহ, এই কি মুসিবতে ফেলাইলা। বাথরুমের দরজার সাথে হেলান দিয়ে বসে পড়লাম। হঠাৎ একটা আওয়াজে খেয়াল করলাম কিছু একটা চেনা সাউন্ড। আরও একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। আরে, এটা তো গেমের সাউন্ড। সাবওয়ে সার্ভ। ও, বুঝেছি। আমাকে এখানে রেখে নিজে বাথরুমে বসে গেম খেলো, আমাকে সাহায্য করার চেষ্টা। দাঁড়া। আমি রান্না করে গেলাম। কিছু কাগজ আর দিশলাই নিয়ে বাথরুমের সামনে আসলাম। এরপর দিশলাই দিয়ে কাগজে আগুন লাগিয়ে দিলাম। বাতাস করে বাথরুমের দরজার ফাঁক দিয়ে ধোঁয়া ঢুকাতে যাচ্ছি। নীলিমা লক্ষ্য করে ধোঁয়া আসছে। ব্যাপারটা কি? ধোয়া কিসের আবার? নীলিমা পালাও, আগুন লাগছে। এই কথা শুনে নীলিমার মাথা সপ্তম আকাশ উঠে গেছে। কি আগুন? এ দৌড়ে নীলিমা দরজা খুলেই দৌড় দিতে গিয়ে আমাকে সামনে পেয়ে আমার কোলে উঠে পড়ে। সম্রাটটা পালা, আগুন! সামনে দেখ। কি?
নীলিমা সামনে তাকায়। আমার সাথে 2 নম্বরই? তুই তো মনে হয় ভালো মানুষ, এবার কোল থেকে নাম। নীলিমা লজ্জাবতীভাবে নেমে গেল। আমি বাথরুমে চলে গেলাম। 10 মিনিট পর ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে গেলাম। বেরিয়ে দেখলাম নীলিমা রুমে নেই, মনে হয় রান্না করে গিয়ে দেখি কোমরে ওড়না বেঁধে নেমে পড়েছে রুটি বানাতে। হাতে মুখে আটা ময়দা লাগিয়ে একাকার। এবার তো আমার নাস্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু আজ তো আর রান্না করার সময় নেই। বাইরে থেকে খাবার এনে টেবিলে রাখলাম। যেই খেতে যাব, চিৎকারের আওয়াজ রান্নাঘর থেকে আসলো। দৌড়ে গেলাম। ধোয়াতে পড়ে গেছে রান্নাঘর। গিয়ে দেখি রুটি একটাও তো রুটি মনে হচ্ছে না, ভারতের মানচিত্র লাগছে, নিচ দিয়ে পোড়া। আমি সে অবস্থায় নীলিমা চেহারা দেখে হাসতে থাকি। ব্যাস, আর হাসতে হবে না। কোনোদিন রুটি বানিয়েছিলে এর আগে? খাও খাও, এগুলা সেই হয়েছে। নিজের টেবিল থেকে খাবার নিয়ে রুমে গেলাম। সেখানে গিয়ে খাওয়া শুরু করে দিলাম। খেয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি টেবিলের উপর প্লেট পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখি আধ একটু বিরিয়ানি লেগে আছে। বিরিয়ানি আসলো কোত্থেকে? ও নো! দৌড়ে ফ্রিজটা খুললাম, নেই। শেষ, আমার বিরিয়ানি শেষ। নীলিমাকে ডাকতে থাকি। কি হয়েছে? আমার বিরিয়ানি কেন খেয়েছিস? দেখ, বিরিয়ানির উপর কারো নাম লেখা ছিল না। আর এমনিতেও নাম লেখা থাকলেও সেটা কথা না, কথা হলো কার পেটে যায়। নীলিমা চলে গেল। না, এসব সহ্য করা যায় না, আমার ডিভোর্স লাগবেই। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু। হ্যাঁ বল, কি হয়েছে? আমি নীলিমাকে ডিভোর্স দেব। কি বললি শুনলাম না। ডিভোর্স দেব? কি? ডিভোর্স দেব, ডিভোর্স। কি? আম্মু ভালো আছো? কি? নীলিমাকে ডিভোর্স দিবি? ব্যাপারটা কি? সমস্যা কি ফোনে না নেটওয়ার্কে নাকি আমার মাথায়? কিছু বলছস না কেন? হ্যাঁ দেব, আমি আর থাকতে পারবো না। আচ্ছা দিয়ে দে। কি, তুমি মেনে নিয়েছো? দিয়ে দে। বোঝার চেষ্টা করো, সত্যি সত্যি দিয়ে দেবো কিন্তু। তো দে, তবে যখন তো ডিভোর্স হবে ঠিক তখনই নীলিমার হাত ধরে তোর সকল সম্পত্তি চলে যাবে। সব আমার জন্য? একটুও না? 1 পয়সাও না। আমার এটা ঠিক না। নিজের ছেলের সম্পত্তি দিবা না তো কারে দিবা? তোর বইয়ের। কেন? তুই যেমন অহেতুক কোনো কারণে তাকে ডিভোর্স দিবি, আমিও সেই অহেতুক কারণেই তাকে সকল সম্পত্তি দিব। দ্যাটস নট ফেয়ার। রাখি। ফোনটা রাখলাম। অমনি পিছন থেকে নীলিমা বলে উঠলো, আমার ডিভোর্স লাগবে। ডিভোর্স? না, কোনো ডিভোর্স দিতে পারবো না। কেন? আমি তোর সাথে থাকতে পারবো না। থাক বা না থাক, কোনো ডিভোর্স দিতে পারবো না, বাই। বলে রুমে গিয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। উফ আল্লাহ, এ কেমন বিচার! এ কি আসলে আমার আম্মু নাকি হাসপাতালে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল? অফিসে গিয়ে নিজে কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ নীলিমা কল করলো। হ্যাঁ বল, কি হয়েছে? তুই কোন কোম্পানিতে কাজ করিস? সেটা জেনে তোর লাভ কি? বলবি নাকি? তাকে বলে ফোন রেখে দিলাম। রাত 8টায় ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। এসে কোনো মতে জুতো খুলে বিছানায় শুলাম। অমনি আমার সামনে এসে বলল, আমি চাকরি পেয়েছি, এবার আর আমি তোর ওপর কোনো দিক থেকে ডিপেন্ডেন্ট নই। ও আচ্ছা, কনগ্রাচুলেশনস। আর চাকরিটা হয়েছে তোর কোম্পানিতে। কি, আমার কোম্পানি? উঠে বসে পড়লাম। আর তোর থেকে অনেক সিনিয়র পোস্টে, মানে অফিসে তোকে এখন আমাকে ম্যাডাম ডাকতে হবে। এবার বুঝবি ঠেলা। কি, কখন? এটা কেমনে সম্ভব? তোকে বলছিলাম না আমার এক্সের কথা, সে তোর কোম্পানির সিইও এর ছেলে। আমি হাসতাছি। আমার কপাল অন্য কিছু। হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো। তালি হবে আমার জন্য। হাসোস কেন? নিজেকে জোকার মনে হচ্ছে তো তাই আসতেছি। আল্লাহ, এ কি আমার কপাল না বাস বাগান? সকালে বাস, দিনে বাস, রাতে বাস, সম্রাট তোর নামই বাস। যাই হোক, আমাকে নীলিমা জ্বালানোর প্ল্যানে আছে। আমিও দেখাই আমি কতটা ডেঞ্জারাস। ওকে, ব্যাপার না। রান্নাঘরে চলে গেলাম। 10 মিনিট পর নীলিমা রান্নাঘরে গেল। গিয়ে দেখে অজরে চোখ দিয়ে কান্না স্রোত বেয়ে যাচ্ছে। দেখে তো নীলিমা পড়ে অবাক। কিরে কাঁদছিস কেন? আমার চাকরি হওয়াটা বুঝি তোর ভালো লাগলো না? চুপ ফকিনি, দেখোস না পেঁয়াজ কাটতেছি। ও এই জন্য? বাই দ্য ওয়ে, তুই খেয়েছিস? বাহ, আমার প্রতি দরদ কারণ কি? এমনি বলতে মন চাইলে বল, নইলে দরকার নেই। হয়েছে, আর রাগ দেখানো লাগবে না, খেয়েছি। আচ্ছা। পেঁয়াজ আলু কাটছিলাম, হঠাৎ চোখ গেল ময়লা ঝুড়ির দিকে। 2টা বিরিয়ানির প্যাকেট। একটা সকালে খাওয়া হয়েছে, যেটা নীলিমা খেয়েছে, তাহলে আরেকটা কোনটা? তার মানে, কিন্তু নীলিমা টাকা পেল কোথায়? বিরিয়ানির টাকা কোত্থেকে নিয়েছিস? কোথা থেকে আর? তোর মানিব্যাগ থেকে। কি, আমার মানি ব্যাগ? ও মাই গড! রান্না ফেলে দৌড়ে রুমে গেলাম। প্যান্ট থেকে মানি ব্যাগ বের করলাম। হ্যাঁ, আমার 5,000 টাকা পাঙ্কা হয়ে গেছে। ফকিন্নি, আমার মানি ব্যাগে হাত দিছিস কেন? বাহ, আমার কি টাকার দরকার লাগে না বুঝি? আমাকে তো কোনো টাকা দেস নাই, তাই নিজেই নিয়ে নিলাম।
চিন্তা করিস না, চাকরি পেয়ে গেছি, টাকা পেয়ে যাবি, ধরে নে ধার করেছি। এই বলে চলে গেল। হ্যাঁ, যা যা, সব নিয়ে যা। শোবার সময় আজকে কোনো ড্রামা করবি না, না হলে কাল রাতের কথা মনে আছে তো? সেটা কি আর ভুলতে পারি? তার জন্য প্রস্তুতি আছে। কি? নীলিমা পেছন থেকে ছুরি বের করে সামনে আনে। আজকে রাতে কোনো তিরিং বিরিং করবি না, এমন জায়গায় ছুরি ঢুকাবো যে আর কোনো দিন বাবা ডাক শুনতে পারবি না। মাথা থেকে দুপুরটা ঘাম পড়ে গেল। না বাবা, এর সাথে শুলে কোন দিন না জানি একেবারে ঘুম পাড়ায় দেয়। তার চেয়ে ভালো অন্য রুমে ঘুমে পড়ি। উঠেই যাচ্ছিলাম। না না সম্রাট, এভাবে হার মালান চলবে না, আমাকে এখানেই শুতে হবে। আমি কাউকে ভয় পাই না। কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালে অ্যালার্ম বাজতে থাকে। অ্যালার্ম বন্ধ করতে যাব, সেই সুযোগটা পেলাম না। নীলিমা বন্ধ করে চলে গেল। আমি উঠে শরীর টানা দিতে দিতে বিছানা ছাড়তে থাকি। বাথরুমের সামনে গিয়ে দেখি নীলিমা আমার আগে চলে গেছে। আমার একটু ঘুম ঘুম লাগছে। পাশে চেয়ারে বসে ঘুমিয়ে পড়ি। জানি না কতক্ষণ পর ঘুম ভাঙলো। উঠে দেখি বাথরুম খোলা। বাথরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিলাম। বেরিয়ে নিজের শার্ট প্যান্ট বের করতে যাব, সামনে তাকে দেখি নীলিমা রেডি। শার্ট প্যান্ট শ্যুট পরেই এত সুপারফাস্ট, ডিরেক্ট অফিসের ম্যাম। এইসব ভেবে লাভ নেই, আমার রেডি হতে হবে। আমি রেডি হয়ে নিলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম নীলিমার আগেই। গিয়ে নিজের গাড়িতে উঠে সিট বেল্ট লাগাচ্ছিলাম, এমন সময় দেখি নীলিমা এসে আমার গাড়িতে বসলো। এই যে ম্যাম, আপনি ভুলবশত গাড়িতে উঠে পড়ছেন, এটা আমার গাড়ি। তো না মানে আমার গাড়িতে যাবি? কোনো প্রবলেম? মানে সামনে বসলে একটু ভালো হতো না? আমাকে তো ড্রাইভার ড্রাইভার মনে হয়। তো কি তো শুরু করছিস? সামনের সিটে না বসলে গাড়ি থেকে নাম। নামবো না, পারলে তুই নাম, আমি চালাই। আমার বাপের টাকায় কেনা গাড়ি আমি চালাবো, তুই কেন? তাইলে চুপচাপ কথা না বলে গাড়ি চালা। আর আরেকটা কথা, অফিসে কোনোভাবে আমরা যে হাজব্যান্ড ওয়াইফ এই পরিচয় দিবি না। আর কিছু বললাম না, আমারও দিন আসবে। গাড়ি স্টার্ট করে অফিসের দিকে চললাম। ঠিক সময় অফিসে পৌঁছে যাই। অফিসে পৌঁছে ম্যানেজার নীলিমাকে পরিচয় করে দিতে থাকি সবার সাথে। সবাই নতুন বস পেয়ে খুব আনন্দে আছে। কত সুখ তাদের মনে। নীলিমাকে তার কেবিন দেখিয়ে দেয় ম্যানেজার। আমার আর কি, নিজের কাজ শুরু করে দিই। ঠিক 15 মিনিট পর নীলিমা কল করে আমাকে তার কেবিনে যেতে বলে। আমি জানতাম, আমি 100% শিওর সে মিনিটে আমাকে দিয়ে জ্বালানোর কোনো ফোন দিয়ে আসবে। আমি গেলাম তার কেবিনে। কেবিনে গিয়ে ঢুকে গিয়ে বললাম, কি হয়েছে, ডাকছিস কেন, সমস্যা কি? হোয়াট ইজ দিস? এইটা কি তোমার বেডরুম আর আমি তোর বউ? আসলেই তো কপাল। আমি এটাই মনে করি কেবিনে ঢুকেছিলাম, বের হয়ে গেলাম। এবার মে কামিং ম্যাম? ইয়েস, কাম ইন। তো ম্যাম কী জন্য ডেকেছেন? আমার জন্য কফি নিয়ে আসো। কি, এই কফির জন্য আমাকে ডাকা? তো আমি পারবো না, অন্য কাউকে পাঠান। আমি লাস্ট বার বলছি, যাবে নাকি নয়তো? আরে যাচ্ছি তো। গুড। গেলাম কফির জন্য, গিয়ে কফি বানালাম। কেবিনে গিয়ে কফি টেবিলের উপর রাখলাম। ম্যাম কফি। ও, কফি হাতে নিল, এবার আমার দিকে তাকালো। এ কি এনেছো? কফি। এই গরমে এত গরম কফি খাবো? কিন্তু কফি তো গরমই হয়। কোল্ড কফি আনো। ফ্রিজে থেকে ঠান্ডা করে আনি। আপনার রিজাইন লেটারের ব্যবস্থা করছি। না থাক, দরকার নেই, আনছি। কেয়ারফুল, কফি যেন একটু গরম না হয়। গরম তো আমার মাথা হয়েছে, বললে ঠান্ডা করে এনে খাইয়ে দিই। সরি, কি বললি? না কিছু না, আমি যাচ্ছি। গেলাম কফি ঠান্ডা করে আনতে, সরি কোল্ড কফি আনতে। কফি নিয়ে নীলিবার কেবিনে গিয়ে এসে নিজের ক্যাবিনে বসলাম। 5 মিনিট পর আবারও কল করে তার কেবিনে যাওয়ার জন্য। মে আই কামিং? ইয়াস। ম্যাডাম কী কাজ? এসিটা তো বাড়িয়ে দাও, প্রচন্ড গরম। কি, আমাকে শুধু এসি বাড়ানোর জন্য টাকা? কোনো প্রবলেম? এটা তো আপনিও করতে পারতেন, আপনার হাতের কাছে তো রিমোট। তখন সে বলল, ওহ খেয়াল করিনি, আচ্ছা এসি বাড়িয়ে দিয়ে যাও। এসে করতেছে তোরে খালি গায়ে করে ঠান্ডা পানিতে চুবে 100টা এসি ফুল স্পিডে সাইরা তোরে ঠান্ডা করে মাইরা ফেলি। সরি, কিছু বললেন? না না, আমি কিছু বলতে পারি, এই ক্ষমতা কি আমার আছে? এসিটা সেরে কেবিন থেকে বেরিয়ে গেলাম। তারপর আর ডাকেনি। লাঞ্চ টাইমের কিছুক্ষণ আগে আমি নিজের কাজ করতেছিলাম, তখন আমার এক কলিগ ফারিহা ডাকলো। এই যে মিস্টার সম্রাট, হুম। আজকে লাঞ্চ টাইমে কি ফ্রি আছেন? ফ্রি? হ্যাঁ আছি, আমার আর কি কাজ থাকবে? তাহলে আজকের লাঞ্চটা দুজনে বাইরে করলে ভালো হতো না? অবশ্যই। তো যাচ্ছেন? হুম। এরপর লাঞ্চ টাইম হলে ঠিকই আমের ফারিহা বেরিয়ে পড়ি লাঞ্চের জন্য। নীলিমা দেখে ফেলে যে আমরা যাচ্ছি, আর এটা তার সহ্য হলো না। আমের ফারিহা অফিসের পাশে এক রেস্টুরেন্টে গেলাম, সেখানে বসে কিছু অর্ডার করে কথা বলছিলাম। 5 মিনিট পর আসে নীলিমা। মিস্টার সম্রাট, ইয়েস ম্যাম।
আমার ক্যাবিনে আসুন এক্ষুনি। কিন্তু এখন তো লাঞ্চ টাইম। আমি কিছু শুনতে চাইছি না, ইউ হ্যাভ টু কাম। আচ্ছা 15 থেকে 20 মিনিট পর আসি। 5 মিনিট দিলাম। 5 মিনিটে কি হবে? দেখ ভালো লাগে না। না থাক ম্যাম, দরকার নেমে আসছি। আমি উঠে ফারিয়াকে বললাম, ফারিহা আই এম সরি, আমাকে যেতে হবে। কেন? ম্যাম কল করে ডেকেছে, আমাকে যেতে হবে। কিন্তু এখন আবার কিসের জন্য? জানি না, বাই বলেই চলে গেলাম। অফিসে গিয়ে নীলিমার কেবিনে গেলাম। মে কামিং ম্যাডাম? ইয়েস। ম্যাম কি কাজ? এই নাও 1 2 3 4, এই 4টে ফাইলের কাজগুলো শেষ করে আনো। আমার সামনে 4টা ফাইল রাখলো, কিন্তু এখন তো আমার ব্রেক। কাজ হলো কাজ, কাজের সময় কোনো অজুহাত নয়। যাও। ম্যাম যাবে নাকি? ফাইল নিয়ে কেবিনে চলে গেলাম। না খেয়ে দিয়ে এক গাদা কাজ করতে থাকলাম। তৃতীয় দিনে অফিস থেকে বেরোবার সময় বাড়ির সামনে এসে নীলিমাকে বললাম, নীলিমা এনে চাবি। কেন তুই যাবি না? না আমার একটু কাজ আছে। তোর কাজের গুষ্টি কিলাই, আয়। আমার দরকার আছে, আমি তোর কাছে পারমিশন নিতে আসিনি, আর এটা তোর অফিসও না। গাড়ির চাবি তার হাতে দিয়ে চলে গেলাম। নীলিমা গাড়ি নিয়েই ড্রাইভ করে বাসায় পৌঁছে গেল। রাত 11টায় বাসায় ফিরি। অনেকবার নক করার পর নীলিমা গেট খুললো। খুলে দেখলো আমার চেহারায় প্রচণ্ড মনমরা, যেন মনে হয় হাজারো দুঃখ। আমি রুমে ঢুকে নিজের শরীর ছেড়ে দিয়ে বিছানায় দবাস করে বসে পড়লাম। নীলিমা তো অবাক, বুঝতেই পারছে না যে কী হয়েছে। আমি মাথা উঁচু করলাম আর একটা শয়তানে হাসি দিলাম। এবার হাসতেই থাকলাম। নীলিমা এবার ভয় পাচ্ছে একটু, আসলে বুঝতে পারছে না যে কী হয়েছে আমার। ওই কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, যা হবার তোর হবে, আমার আবার কি হবে? আমি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আরে হয়েছেটাকেই বলবি নাকি? না না, কিছু বলবো না। কি বলবি না? মনে রাখিস, নইলে কালকে অফিসে কিন্তু ইচ্ছা মতো সাইজ করব। এ কথা বলার সাথে সাথেই উঠে দাঁড়িয়ে তার কাছে গেলাম। নীলিমা ভয় একটু পিছিয়ে গেল। আমি আবারও এক পা এগিয়ে গেলাম, সেও এক পা পিছিয়ে গেল। এমন করতে করতে একেবারে দেয়ালের সাথে ঠেকে গেল। এবার নীলিমার খুব কাছে। নীলিমার চোখ ভয়ে বড় হয়ে গেছে। এবার অফিস সাইজ নাই চোখ, এই বলে দূরে সরে গেলাম। উফ, কি হলো আবার? হাসিস? আমি কিছু বলছি না, যা হবে কালকেই, তুই নিজেই দেখিস। এই বলে উঠে ওয়াশরুমে চলে গেলাম। নীলিমা এখনও বুঝে উঠতে পারছে না আসলে হয়েছে এটা কি। পরদিন সকালে গাড়ি নিয়ে অফিসে গেলাম। অফিসে গিয়ে আগে আমি আমার নীলিমার কেবিনের ওপাশের দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর নীলিমা আসলো। নীলিমার আগে দৃষ্টিতে তাকালো, আর যেন খেয়ে ফেলবে। নীলিমা যেই নিজের কেবিনে ঢুকতে যাবে অমনি ম্যানেজার এসে বাধা দিল। কি হলো, আমাকে আটকালেন কেন? সরি, আপনি যেতে পারবেন না। কেন? আপনাকে এই শাখার সিনিয়র পোস্ট থেকে সরানো হয়েছে। হোয়াট? আপনাকে নিঃসম্রাটের পোস্ট দেওয়া হয়েছে। এখন থেকে এই চেয়ারে নিঃসম্রাট বসবে, আর নিঃসম্রাট আগে যেখানে বসতেন সেটা আপনার। হোয়াট? কিন্তু কিভাবে? আমি জানি না কেন, এটা ওর সিদ্ধান্ত। এই বলে ম্যানেজার চলে গেল। নীলিমা আমার দিকে তাকালো, তার এই চাহিনি দেখে আবারও হেসে ফেললাম। এইসব তুই কি করছিস? তো কি বলতে করবে? আর বাই দ্য ওয়ে, আমি আপনার বস, সো আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, অন্যথায় আপনাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। নীলিমা অবাক হয়ে তাকিয়ে রইল। সাইড প্লিজ। নীলিমা সরে যেতে কেবিনে ঢুকে পড়লাম। গিয়ে নিজের চেয়ারে বসলাম। ওদিকে নীলিমা কল করে তার এক্স আকাশকে। হ্যালো? দেখো, আমি বুঝতে পারছি কেন কল করেছো, কিন্তু আমার কিছু করার নেই। কেন? তুমি যা করেছো এরপরও যে তোমার চাকরিটা রইলো এটাই বেশি। কিন্তু কি করলাম? আমি আছি আমার কেবিনে। 10 মিনিট পর নীলিমাকে কল করে আমার কেবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর ভিতরে ঢুকলো। এ কি, না বলে ভিতরে চলে আসা কোনো ম্যানার্স নেই? আবার আসো, গেট আউট। নীলিমা বের হয়ে গেল। আবারও দরজার কাছে এসেই, আসতে পারি? না, আবার বলো, উইথ রেসপেক্ট। স্যার, মে আই কাম ইন স্যার? আসো। বলেন কি দরকার স্যার? আমার জন্য কফি আনো। আচ্ছা। নীলিমা চলে যাচ্ছিল। আমি আবারও ডেকে থামিয়ে বললাম, ওয়েট, শুধু কফি না, চকলেট কফি। দেখো কফিতে আবার কোনো যেন রাগ না থাকে, ভালোবাসাপূর্ণ কফি। নীলিমার আগে কটমট করতে করতে চলে গেল। এভাবে নীলিমা জ্বলবে আর আগুনে পড়বে। এবার হলো দাবার চাল উল্টো। সবাই আগ্রহী তো জানার জন্য যে কীভাবে কি হলো, তাহলে শুনুন। গতকাল রাতে নীলিমা এই নাও চাবি। নীলিমাকে গাড়ির চাবিতে বেরিয়ে পড়লাম। এরপর সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যাই এমডির বাসায়। গত রাতে ইমেল করে একটা অ্যাপার্টমেন্ট ফিক্স করে নেই। আমাদের এমডি লোকটা ভালো মনের মানুষ। এমডি রাতে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিল। সেখানে গিয়ে, বলো তোমার কি দরকার? স্যার, আমি আপনার কোম্পানিতে কয়েক বছর ধরে কাজ করে আসছি, কিন্তু এতদিন আমার কোনো ব্যাড রেকর্ড শুনেননি। না, তোমার সকল কাজে পারফরমেন্স খুবই ভালোই ছিল।
কিন্তু আপনাদের একটা ভুলের জন্য আমি আপনাদের কোম্পানির চাকরি করতে পারছি না। কেন? এই দেখুন, স্যারকে আমার ফোনে কিছু ভিডিও দেখাতে থাকি, যেখানে দেখালাম নীলিমা আমাকে কিছু উল্টাপাল্টা কাজ করাচ্ছে। আসলে এটা প্ল্যান ছিল। নীলিমা যখনই জ্বালানোর জন্য ক্যাবিনে রাখতো, আমি ফোনে সব গোপনে রেকর্ড করে নিতাম। এরপর দেখা যায় কীভাবে অত্যাচার করছিল আমার উপর। স্যার এসব দেখে বলল, এসব তো একদম ঠিক না। স্যার আমি এসবে নিজের কাজে একদম মনোযোগ দিতে পারছি না। তোমার কাজের পারফরমেন্স খুব ভালো। আমি একবার ভেবেইছিলাম তোমাকে সিনিয়র পোস্টটা দেব, কিন্তু আর করা হয়নি। আমার কোম্পানিতে এমন লোকের কোনো প্রয়োজন নেই। তাকে সরিয়ে আমি এখন তোমাকে তার পোস্টটা দিয়ে দিচ্ছি। না স্যার, সবই ঠিক আছে, কিন্তু তাকে কোম্পানি থেকে বের করবেন না। আমি চাই না আমার জন্য তার চাকরি হারাক। তাহলে? আমি সিনিয়র হলে তো আমার পোস্টটা খালি থেকে যাবে। আপনি আমার পোস্টে তাকে দিয়ে দিন। এটাই ভালো। থ্যাংক ইউ স্যার। এই ছিল গত রাতের ঘটনা। এবার বর্তমানে আসি। নীলিমা কফি নিয়ে কেবিনে আসলো। এই নিন আপনার কফি। আচ্ছা। আমার সাথে এমন করছো না, এর বদলা তো আমি নেবই। আমি নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলাম। উঠে নীলিমার একদম কাছে চলে গেলাম। নীলিমা একটু ঘাবড়ে যায়। নীলিমার কাছে আসতেই তার কোমর ধরে আরও কাছে টেনে নেই। নীলিমা এবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আইসে, এতটুকু তো বয়স শেষ, এবার নেবে বদলা। কি? আমার থেকে সরে এসে একটা বেঞ্চ ক্রিকেটে চলে গেল। এভাবে টুকটাক অত্যাচার চলছিল নীলিমার উপর। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। হ্যালো, কি হয়েছে বল। আপনি কি আসবেন ম্যাডাম, নাকি আমি গাড়ি নিয়ে যাব? আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। তুই ওখানেই অপেক্ষা কর, যদি গাড়ি নিয়ে যাস তাহলে বুঝিস। আমাকে হুমকি দেওয়া হচ্ছে? দেখ, ভালো লাগে না। আজ অফিস থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার আর নীলিমাকে সেখানে যেতে হবে, কিন্তু আমি রেডি হয়ে বের হয়ে গেলেও তার কোনো আশা নামগন্ধই নেই। 10 মিনিট অপেক্ষা করার পর নীলিমা আসলো। নীলিমা এসে আমাকে ডাক দিতেই মাথা উঁচু করে তাকাতে প্রচণ্ড শকড। কেন জানি নীলিমাকে অসম্ভব সুন্দর লাগছে। নীলিমা একটা নীল শাড়ি পরে আছে, হাতে চুড়ি, নীল শাড়ি, কানে দুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। মুখ ধুয়ে তার দিকে অবাক চোখে তাকিয়েছিলাম, চোখটা ফেরাতে পারছিলাম না। নীলিমা আমার চোখের সামনে চুটকি বাজিয়ে বলল, ও হ্যালো, এভাবে কি দেখা হচ্ছে? নীলিমার কথা শুনে ঘোরটা কাটলো। না, কিছু না। তাহলে চল, এভাবে গরুর মতো শুধু তাকিয়ে থাকবি? বেশি হচ্ছে কিন্তু। নীলিমা গাড়িতে বসে গেল। কিছু আর বলতেই পারলাম না। আমি গাড়িতে বসে পড়লাম, ড্রাইভ করা শুরু করলাম। পৌঁছে যায় অনুষ্ঠানে। এসে নীলিমা নিজের মতো অন্য কোথাও চলে যায়। এমন এক ভাব যেন আমাকে চিনে না। আমার আর কি করার, আমি আমার মতো অনুষ্ঠানে জয়েন করলাম। সামনে গিয়ে দেখি কলিগ মিলি বসে আছে। ভাবলাম একঘেয়েমি সময় যাচ্ছে, তার সাথে টাইম পাস করি। গিয়ে তার পাশে বসে পড়লাম। তারপর তার সাথে এসে কথা বলে যাচ্ছি। কথা বলছিলাম, এমন সময় চোখ গেল এক জায়গায়, নীলিমার দিকে। নীলিমা একজনের সাথে খুব এসে কথা বলছে, আর লোকটাও গায়ে পড়ে কথা বলছে। আমি উঠে পড়লাম। কি হলো, কোনো সমস্যা? না, তুমি বসো, আমি আসছি। এই বলে আমি নীলিমার কাছে একটা কোনায় গিয়ে বসলাম। নীলিমা এভাবে কথা বলছে কেন? কখনো তো আমার সাথে এসে কথা বলেনি ভালোভাবে। তাদের দুজনের এভাবে কথা বলা কেন জানি আমার সহ্য হচ্ছে না। আমার বয়সের সাথে এমন গায়ে পড়ে কথা বলছে কেন? পুরোটা সময় শুধু তাদেরই দেখে গেলাম। অনুষ্ঠান শেষে নীলিমাকে আবারও গাড়ি নিয়ে ব্যাক করি। গাড়িতে, নীলিমা, তুই লোকটার সাথে কথা বলিস না। কোন লোকটা? ফাহিমের কথা বলছিস? হুম। কেন, আমি কার সাথে কথা বলি না বলি তোর সমস্যা কি? সে সুবিধার না। আমার যা ইচ্ছে তাই করব। আর বাই দ্য ওয়ে, ফাহিম মানুষটা খুবই মজার, তার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর কিছু বললাম না। হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আর নীলিমা সাথে গাড়ি থামাতে বলে। কি হলো, গাড়ি থামাবো কেন? আরে থামাতে বলছি না। উফ, গাড়ি থামালাম। নীলিমা গাড়ি থেকে নেমে গেল, গিয়ে বৃষ্টিতে ভিজা শুরু করলো। ফাঁকা রাস্তা। নীলিমা হাত ছেড়ে বৃষ্টিতে ভিজতে থাকে। নীলিমাকে দেখে আমি গাড়ি থেকে নেমে গেলাম। হ্যাঁ, এবার আমি ভিজতে শুরু করি। নীলিমাকে দেখতে আরও সুন্দর আর অপূর্ব লাগছিল। আমি নীলিমার দিকে এগিয়ে যাই। কেন জানি নিজেকে ধরে রাখতে পারলাম না। পেছন থেকে জড়িয়ে ধরলাম। এমন সময় নীলিমা ঘাবড়ে যায়, পেছন ফিরে আমার দিকে তাকায়। তোর সাহস কিভাবে হলো আমাকে টাচ করার? কোন সাহসে করলি এটা? গালে হাত ধরে বসে আছি। অভ্যাস, যদি আরেকবার করিস। এই বলে নীলিমা গাড়িতে উঠে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি উঠে গেলাম। গাড়িতে একটা কথা বলিনি, এমনকি বাসায় এসেও কোনো কথা বলিনি। রাতে নিজের মতো খেতে শুয়ে পড়ে, আর আমি তার সাথে শুয়ে পড়ি। মাঝরাতে নীলিমার ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দে। নীলিমা উঠে পড়ে। উঠে থেকে আমি প্রচণ্ড নড়াচড়া করছি আর গোঙাচ্ছি। ওই এমনটা করছিস কেন?
নীলিমা আমাকে ধাক্কা দিল, আর ধাক্কা দিতে গিয়ে বুঝতে পারলো আমার শরীরটা গরম। নীলিমা আমার মাথায় হাত দিল, দিয়ে থেকে প্রচণ্ড জ্বর। নীলিমা দৌড়ে বিছানা ছেড়ে উঠে পড়ে। বাথরুম থেকে পানি নিয়ে এসে আমার মাথায় পানি ঢেলে দেয়। এরপরে সে মাথায় জলপট্টি দেয়। সারা রাত জাগে আমার জন্য। আমার পিছিয়ে ছুটতে ছুটতে ভোরে গিয়ে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশে বসে বসে কিছু একটাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার শরীরে তখন হালকা হালকা জ্বর আর ব্যথা। কেন জানি আগে একটু দুর্বলতা অনুভব করতাম তার প্রতি, আর এখন দুর্বলতাটা আরও বেড়ে গেছে। কিছুক্ষণ পর নীলিমার ঘুম ভেঙে যায়। এরপর সে উঠে চলে যায়। আমি এই শরীর নিয়ে কষ্ট করে উঠে পড়ি। আস্তে আস্তে ডাইনিং রুমে যাই। রুমে যেতেই নীলিমা দেখে ফেলে আমায়। তুই এখানে কেন আসছিস? কেন মানে? ফ্রেশ হব। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে অফিসে যাব। না বাবুজান, এইটা হবে না। ফ্রেশ হয়ে সোজা বিছানায় যাবি। কেন? আবার কেন? তোর শরীর খুব ভালো তো, তাই। যেটা বলছি সেইটা। জোর করা হচ্ছে? এরপর না গেলে পেটানো শুরু হবে। না না, দরকার নেই, যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর নীলিমা আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসে, আমাকে দেয় খাওয়ার জন্য। এই নে খা। থ্যাংক ইউ। ও, আমার 12টা বাজায় এখন থ্যাংক ইউ মারা হচ্ছে? 12টা বাজলো কোথায়? ও, তোর পিছন সারা রাত ছুটেছি তোর জ্বরের কারণে। আমার এসব করতে মজা লাগে, তাই না? খা। খেতে থাকি। গতকালকে খুব রোমান্টিকতা জেগে গেছিল না, তাই না বুঝে টুঝে বেরিয়ে পড়েছেন বৃষ্টিতে। কিছু আর বললাম না। ওই দিন পুরোটা সময় নীলিমা আমার সেবা যত্ন করলো। অফিসেও গেল না, কিন্তু এসব কেন করলো তাও জানি না। পরদিন আমি অনেকটা সুস্থ হয়ে যাই, তাই অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি। অফিসে গিয়ে নীলিমার কাজে চলে যায়, আর আমি আমার কেবিনে অফিসে কাজ করছিলাম। অনেকক্ষণ করার পর শরীরটা কেমন জানি জং লেগে যাচ্ছে। একঘেয়েমি দূর করার জন্য ভাবলাম বাইরে থেকে একটা হাঁটা দিয়ে আসি। কেবিনের বাইরে গেলাম। হাঁটতে হাঁটতে নীলিমার ডেস্কের কিছুটা সামনে এসে থেমে যায়। দেখলাম ফাহিম নীলিমার কেবিনের পাশে দাঁড়িয়ে নীলিমার সাথে কথা বলছে। খুব এসে গায়ে পড়ে কথা বলছে। দেখে মাথাটা গরম হয়ে গেল। আমি তাদের ডাক দিলাম, এসব এখানে কি চলছে? তারা নিশ্চুপ। এটা কি অফিস নাকি আড্ডা মারা জায়গা? সরি স্যার। তোমার কেবিনে যাও। ফাহিম চলে গেল। নীলিমার আগেভাবে তাকিয়ে আর কিছু না বলে চলে গেল। এরপর লাঞ্চ টাইমে আমি আমার লাঞ্চের জন্য বাইরে বেরোলাম। বাইরে এসে দেখি নীলিমার ফাহিম দুজনে কেবিনে নেই। বুঝে গেলাম যে দুজনে একসাথে বেরিয়েছে। ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল না। এভাবে নীলিমার ফাহিমের ঘটনাটা ঘটেই চলছিল। এবার কেন জানি কিছু হারানোর ভয়ে নিজের মাঝে কাজ করছিল। বুঝতে পারছি হয়তো অজান্তে নীলিমাকে ভালোবেসে ফেলেছি। 6 দিন পর আমি অফিস শেষে রাতে অফিস থেকে বের হলাম। গাড়ির সামনে নীলিমার জন্য অপেক্ষা করতে থাকি, কিন্তু নীলিমার আসার কোনো নামই নেই। 5 মিনিট পর নীলিমা আসলো। কই ছিলি তুই? নীলিমা কিছু না বলে গাড়িতে উঠে পড়ল। আমি কিছু বললাম না, গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। বাসায় এসে আমি নীলিমাকে আবার জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলি তুই? আমি তোকে বলতে বাধ্য না। তুই বাধ্য না, কি কারণে বাধ্য হব? কারণ আমি তোর হাজব্যান্ড। হাসালি। হাজবেন্ড? এতদিন পর মনে হলো তুই আমার হাজবেন্ড। বাই দ্য ওয়ে, জানতে চেয়েছিলি না যে আমি কোথায় গিয়েছিলাম? ওকে, তাহলে শোন, ফাহিম আমাকে প্রপোজ করেছে। সে আমাকে ভালোবাসে। কথা শুনে আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেল। আমি রাগে নীলিমার 2 হাত দেয়ালের সাথে চেপে ধরি। সম্রাট স্যার, আর তুই কি বলেছিস? যাই বলি তা জেনে তোর লাভ কি? হাত ছাড়, ব্যথা লাগছে। ব্যথা তো আমার লেগেছে। বল তুই কি বলেছিস? কিছু বলিনি, কিন্তু কাল ঠিকই হ্যাঁ বলে দিব। তোর সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব না। কি বললি? তুই শুধু আমার, তোকে আমি আর কারো হতে দেব না। সম্রাট ছাড়। আমি নীলিমাকে কোলে তুলে নিলাম। লাইট বন্ধ করে বিছানায় নিয়ে গেলাম। সকালবেলা চোখে রোদের আলো পড়তে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে দেখলাম আমার শরীরে কোনো কাপড় নেই। আমার পাশে নীলিমা বসে হাঁটুর উপর মাথা রেখে কাঁদছে হয়তো। কিছুক্ষণ পর কাল রাতের সব কথা মনে পড়ে যায়। মনে পড়তে নীলিমাকে ধরে ডাক দিই, নীলিমা। নীলিমা আমার হাত ছুঁড়ে দূরে চলে গেল। সর, আমাকে টাচ করবি না। দেখিয়ে দিলি না নিজের লুচ্চামি কাপুরুষত্ব। সরি জানু। একদম কথা বলবি না, জানোয়ার কোথাকার। তোর সাথে কথা বলতেই আমার ঘৃণা করছে। তো কি হয়েছে? আমি তো তোমার স্বামী। জোর করে কখনো স্বামী হওয়া যায় না। সমস্যা নেই, আমি জোর করেই করে দেখাবো। নীলিমা উঠে চলে গেল। গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হতে থাকে অফিসের জন্য। আমিও রেডি হতে থাকি। কিছুক্ষণ পর নীলিমা আসলো, কিন্তু আমার গাড়িতে না উঠে রাস্তায় অন্য কিছুর জন্য অপেক্ষা করতে লাগলো। কি হলো, গাড়িতে উঠবা না? না, তোর মতো মানুষের গাড়িতে ওঠার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা ওকে। আমি নীলিমার কাছে গেলাম।
নীলিমাকে কোলে তুলে নিলাম। নীলিমা অবাক হয়ে যায়। আমাকে কোল থেকে নামা। দেখো, বেশি করলে কিন্তু এখানেও ছেড়ে দেবো। না না। নীলিমাকে গাড়িতে আমার পাশে সিটে বসালাম। এবার নিজে বসলাম। অনেকদিন পিছে বসেছো, এবার সামনে বসো বাবু। তুই আমাকে এসব নাম ধরে ডাকবি না। আমার তো ভালো লাগে। এখন তুই গাড়ি চালাবি না। না, আমি গাড়ি থেকে নেমে যাব। আচ্ছা, চালাচ্ছি। আমি গাড়ি ড্রাইভ করা শুরু করি। অফিসে আগের মতো যে যার জায়গায় নিজের কাজ করছিলাম, কিন্তু কেন জানি ভালো লাগছিল না। নীলিমাকে কল করলাম। নীলিমা, এক্ষুনি আমার কেবিনে আসো। না, দেখো, আসতে বলছি, আসতে পারবো না। নইলে কিন্তু আমি অন্য রাস্তা ব্যবহার করব। যা খুশি তাই কর। ওকে, তোমার ইচ্ছা। বলে কল কেটে কেবিন থেকে বেরিয়ে গেলাম। হেরে নীলিমার কেবিনের সামনে গেলাম। দেখি আবার শালা ফাহিম নীলিমার সামনের কেবিনে। কালকে প্রপোজ করলাম, তার উত্তর কি দেবে? দেখলাম নীলিমা কিছু বলছে না। বুঝলাম লাইন ক্লিয়ার। এতক্ষণ ফাহিম আমাকে খেয়াল করেনি। আমি ফাহিমের পিঠে হাত রেখে বললাম, সে তো আর উত্তর দেবে না, কারণ সে বিবাহিত। বিবাহিত? কখন, কবে বিয়ে করলো? এই তো 2 মাস আগে। আমাকে তো বলেনি কাকে বিয়ে করেছে। বলার প্রয়োজন বোধ করিনি। বাই দ্য ওয়ে, আমি তার হাজব্যান্ড। কি হাজবেন্ড? ফাহিমের মাথায় বোধ হয়ে বাজ পড়ল। সাইড প্লিজ। ফাহিম চলে গেল। আমি নীলিমার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিলাম। সবাই হা হয়ে তাকিয়ে আছে। কোলে নিয়ে কেবিনের দিকে যেতে থাকি। কেবিনে গিয়ে নীলিমাকে চেয়ারে বসালাম। এরপর গিয়ে নিজের সিটে বসলাম। আমাকে এখানে কেন এনেছিস? এমনি, তোমাকে দেখার ইচ্ছে করছে। আমার অফিসের কাজ আছে। ওকে ফাইন, তোমার যা কাজ আছে এখানে করো। আমি পারবো না, আমি যাচ্ছি। ভুলেও ভুল করে পা বাইরে নিও না, নইলে আরও খারাপ পদ্ধতি ব্যবহার করব। নীলিমা কিছু বললো না, শুধু চোখ কুকড়ে রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমার ভালোই লাগছিল, দারুণ বিনোদন। এরপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। নীলিমা এদিক ওদিক তাকে সময় কাটাতে থাকে। কাজ করতে করতে কোথায় হারিয়ে গেছে বুঝতে পারেনি। হঠাৎ খেয়াল হলো যে নীলিমা কি করছে। ল্যাপটপের কাজ রেখে নীলিমার দিকে তাকালাম। দেখলাম নীলিমা টেবিলে 2 হাত রেখে ঘুমিয়ে পড়েছে। আমি নিজের চেয়ার ছেড়ে দাঁড়ালাম। উঠে গিয়ে নীলিমার কাছে গেলাম। নীলিমার পাশে চেয়ারে বসলাম। নীলিমার চুলে তার চেহারা ঢেকে গেছে। চেহারা বড্ড মায়াবী লাগছে। আমি মাথাটা টেবিলে ঠিক নীলিমার বরাবর রাখলাম। এবার ফদিতেই নীলিমার চুলগুলো উঠছিল। বেশ ভালো লাগলো। এবার চুলগুলো আলতো করে হাত দিয়ে কানে গুঁজে দিলাম। আর কিছু করতে যাব? স্যার, মিয়াই কামিন? শালার আসার আর টাইম পেল না। নো ওয়েট। উঠে গিয়ে নিজের সিটে গিয়ে বসলাম। ওকে কামিন। ভেতরে আসলো। স্যার, এই যে আপনি যে কাজটা করতে দিয়েছিলেন ওটা কমপ্লিট হয়েছে। দাও। তার হাত থেকে ফাইল নিয়ে চেক করতে থাকি। এর ফাঁকে সেই এমপ্লয়ি নীলিমাকে এভাবে শুয়ে থাকতে দেখি একটু অবাক হয়ে যায়। স্যার, একটা প্রশ্ন করতে পারি? করো। উনি কি আসলে আপনার ওয়াইফ? হ্যাঁ। স্যার, এভাবে কাউকে বিয়ে করলেন, কাউকে জানালেন না? এবার ফাইল চেক করে রেখে তার দিকে তাকিয়ে বললাম, আমি কি নিজেই জানতাম নাকি যে আমার বিয়ে হবে, যে তোমাদের বলবো? মানে স্যার? ও তুমি বুঝবে না, এখন তুমি যেতে পারো। সে চলে গেল। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে লাঞ্চ টাইম হতে 5 মিনিট বাকি। এবার ভাবলাম নীলিমাকে ডাক দেওয়া যাক। নীলিমার পাশে গিয়ে বসলাম। দবাস করে আস্তে করে একটা থাপ্পড় মেরে দিলাম গালে। নীলিমা দরপর করে উঠল, চারদিকে তাকালো, আমার দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা কি হলো? কোথায় কি হলো? আমাকে থাপ্পড় কে মারলো? আমি। কি? কেন? বুড়ো কুসকে হালকা রাগীভাবে তাকালো। মশা। কি মশা? হ্যাঁ, তোমার গালে মশা বসেছিল, ওটাকে মারতে গিয়ে এমন হলো। মস্করা করছিস? হ্যাঁ। আরে না, আচ্ছা রাখো। আসো, তোমার গালে একটু আদর করে দেই। হাত দিয়ে করবো না ঠোঁট দিয়ে? নীলিম এবার উঠে গেল। সাবধান, কাছে আসবি না শালা লুচ্চা। তোমার জন্য একটু হতেই পারি। সর। আচ্ছা ফাইন, আমার জন্য লাঞ্চ নিয়ে এসো। কি? আমি আনবো কেন? আমাকে তুই কে পেয়েছিস, তোর চাকরানি? এবার আমি উঠে দাঁড়ালাম। তার কাছে গিয়ে বা হাত দিয়ে তার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বললাম, না, চাকরানি না, আমার বদমেজাজি বউ। কি? আমি বদমেজাজি? বদমেজাজি দেখেই তো এমন করো, নইলে তো কিউট হতে। আমার মাথা গরম হচ্ছে। প্লিজ এবার তো কিছু নিয়ে আসো প্লিজ। আচ্ছা যাচ্ছি। নীলিমা চলে গেল। আমার খুব হাসি পেতে থাকে। এমন সময় কল আসলো কারো। কলটা হলো আবিরের, মাই ফেভারিট ক্যারেক্টার। কল রিসিভ করলাম। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? কোথায় আছোস? কি অবস্থা? ওয়েট, যে কোনো একটা প্রশ্ন কর। আচ্ছা, মদ খাইছোস? না ওয়েট, হোয়াট? তোর জন্য আমার বাসায় 2 বোতল মদ রেডি। আমাকে এই জন্য কল করছিস? না আসলে? আব্বে, বিয়ে শাদি করছোস, দাওয়াত তো দূরের খবরটাই দিস নাই।
আসলে ইয়ার সরি, খুব প্রবলেমে ছিলাম। আর বিয়েটার কথা আমি নিজেও জানতাম না। আচ্ছা, ওকে ফাইন। আজ রাতে ভাবিকে নিয়ে আমার বাসায় আসবি। আজ? তো কি 50 বছর পর যখন মরার জন্য বেডে পড়ে থাকবো তখন দাওয়াত দিমো? আয়, আমার মরার সিন দেখে যা। আরে বেটা, আচ্ছা আসবো। গুড। আমার বউ ওয়েটে আসছে ভাবিকে দেখার জন্য। এই বলতে বলতে নীলিমা এসে পড়ে। ওকে বাই। নীলিমা এসে খাবার রাখলো। আমি গিয়ে নিজের সিটে বসলাম। ওকে, এবার আমাকে খাইয়ে দাও। ওয়েট, আমি আর তোকে খাইয়ে দেব। বেশি কথা না বলে শুরু করো। না। দেখো, আমাকে অন্য কোনো স্টেপ নিতে বাধ্য করো না। কি করবি? আচ্ছা, কি করব? আমি উঠতে গেলাম। আচ্ছা আচ্ছা, খাওয়াচ্ছি। গুড ওয়াইফ। নীলিমা আমাকে খাওয়াতে শুরু করে। আমি নীলিমার দিকে শুধু তাকিয়ে রয়েছি। এভাবে কি তাকিয়ে আছিস? খাওয়াচ্ছি তো, পারলে আমাকেও খেয়ে ফেল। আচ্ছা ওকে, আমি উঠতে গেলাম। এই না না। ওকে, আর কিছু করলাম না। খাওয়া শেষে নীলিমা প্লেট রাখলো। এই শোনো, কি? তুমি আমার সাথে এক জায়গায় যাচ্ছ। কি? আমি আর তোর সাথে যাব? নো, নেভার, ইম্পসিবল। আরে শোনো আগে। আচ্ছা বল। আমার বেস্ট ফ্রেন্ড তার বাসায় দাওয়াত দিয়েছে। তো? আমি যাচ্ছি আর তোমাকে যেতে বলেছে। তো? তো মানে তুমি যাচ্ছ? নো, নেভার। আচ্ছা ওকে। ও, তাহলে কি যাচ্ছি না? না, তবে আমি তোমাকে নিয়ে যাব। কি? একটু আগেই তো বললি না যেতে। আমি বললাম তোমাকে না যেতে, তুমি তো যাচ্ছ না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো গেলামই, ব্যাপারটা একই হলো। না, এক না। এখানে তুমি নিজে ইচ্ছে যাচ্ছ না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখানে আমি যাই আর নিয়েও যাও, কথা তো একই হলো। না, এক না, কথায় পার্থক্য আছে। এখানে তুমি যাচ্ছ না, কিন্তু আমি তোমাকে নিয়ে যাচ্ছি। উফ, শাট আপ। তোর যাচ্ছ রাখবি? ওকে ফাইন, আমি যাচ্ছি, কিন্তু বেশি কিছু করলে কিন্তু। নো চান্স। ওকে। এই বলে নীলিমা চলে যেতে থাকলো। নীলিমা চলে যাও দেখে একটা চিন্তা এলো। আমি আবার এটাকে ডাক দিলাম। নীলিমা থেমে পিছনে বিগ্রানো মেজাজ নিয়ে ঘুরলো। এই, আবার কি? তোমাকে তো যেতে বলিনি। তো আমি এখানে কি করব? আমার চোখের সামনে থাকবে। নীলিমার চোখগুলো প্রচণ্ড বড় করে ফেলে। এবার নীলিমা রেগে গিয়ে একেবারে আমার সামনে এসে বসলো। নে বাবা, আমাকে কোলে তুলে নে, কোলে নিয়ে ফিডার খাও। আমি তো কচি খোকা, সব সময় তোর চোখের সামনে থাকতে হবে। সরি, জাস্ট মজা করছিলাম। তোর মজার গোষ্ঠী কিলাই ঢং। নীলিম এবার চলে গেল, একবারে পিছনে তাকালো না। নিজের জায়গায় গিয়ে বসলো। চেয়ারে বসে নিজের মাথা নিজের হাত দিয়ে বাড়ি দিতে থাকে। আল্লাহ, এ তুমি কারে আমার ঘাড়ে জুটাইছো? লাইফ তো আমার শেষ করে দিবে। 1 নাম্বার প্রতিবন্ধী, শয়তান, বজ্জাত, পাগল, হারামি, লুচ্চা, ব্লা ব্লা ব্লা। নীলিমা চলে যাওয়ার পর থেকে কেমন যেন লাগতে থাকে, কে জানি জম্পেশ আমার সুনাম করছে। সুনামের ঠেলায় মাথায় চুলকানে উঠে গেছে। যাই হোক, ব্যাপার না, নিজের কাজ করি, নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ি। সন্ধ্যায় কাজ শেষ করে একটু উঁচু হয়ে হাম ছাড়লাম। অবস্থা টাইট, বডির একটা পার্টে জং লেগে গেছে বোধহয়। হাত ঘড়ির দিকে তাকালাম, হ্যাঁ সময় হয়ে গেছে। এবার নীলিমাকে নিয়ে বের হওয়া উচিত। নীলিমাকে কল করলাম। রিসিভ করার পর, হ্যালো, কে? তোমার জামাই। আপনি কোন জামাইয়ের কথা বলছেন? ওই যে ওই লোকটার কথা বলছেন যে কিনা লম্পট, স্যাস্টা, প্রতিবন্ধী, অটিস্টিক? ব্যাস ব্যাস, আর কিছু আছে? আছে তো, একটু বলি না। না থাক, বাদ বাকি কাল। এখন নিচে আসেন। কেন? বের হব, মনে নেই? উফ, ঝামেলা, মনে আছে? আসেন। কলটা কেটে দিল আর কিছু না বলেই। আমি অফিস থেকে নিচে নেমে বের হয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকলাম। 5 মিনিট পর মহামান্য নীলিমার আগমন ঘটে। এসেই না সালাম না দোয়া কালাম, ডিরেক্ট গাড়িতে উঠে গেল। সম্রাট, যুগ বহুত পাল্টে গেছে। আজকালকার স্ত্রীদের মাঝে একটু ম্যানার্স নেই। শ্রাবণের ফিউচার বহুত আন্ধার, নিজেকে নিজেই বললাম। কিছু বলছোস? হায় হায়, সূর্য পশ্চিম দিয়ে উঠবে আমি কথা বললে। বেশি পক পক না করে গাড়িতে ওঠ। আর কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট দিলাম। ওই শোন, কি? আগে বাসায় চল। কেন? অফিসের ড্রেস চেঞ্জ করব। ও, ভাগ্যিস পার্লারের কথা বলেনি, না হলে আমার আর যাওয়ার প্রয়োজন হতো না। গাড়ি সোজা বাড়ির দিকে। বুম বুম। বাসার সামনে এসে গাড়ি থামালাম। নীলিমা গাড়ি থেকে নামলো, নেমে বাসার দিকে যেতে লাগলো। আমি গাড়ি থেকে নেমে নীলিমাকে থামালাম। যাচ্ছ, কিন্তু কতক্ষণ লাগবে? 10 মিনিট। কি এতক্ষণ? 15 মিনিট। হোয়াট, 15 মিনিট? 20 মিনিট। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাদের বাসায় আজ যাব, কাল না। 25 মিনিট।
এবার কিছু না বলে ঠোঁটে আঙ্গুল দিয়ে আমার মুখ আমি নিজে বন্ধ করে নীলিমা যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা দিলাম। এতক্ষণ কি করব? চায়ের দোকান আছে না, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এরকম রাতে চা খেতে আলাদা ফিলিংস হচ্ছে, কিন্তু এরকম ফিলিংসের মাঝে টেনশনের মিশ্রণ ঘটালো আমার ফোনের এক মেসেজ। আপকামিং ঝামেলা আর কি। ফোনের মেসেজটা চেক করে দেখি, সম্রাট, আমি বাংলাদেশে এসে গেছি, আমি খুব শীঘ্রই তোমার কাছে আসছি। মেসেজটা দেখে বুঝলাম সামনে ভবিষ্যৎ কানা একটা ঝামেলায় পড়তে চলেছি। দোকানে গিয়ে বিল দিয়ে চিন্তা করলাম, এখানে বসে থাকার চেয়ে নীলিমাকে বিরক্ত করি, ওইটাই বেটার। এই ভেবে ব্যাক করা শুরু করলাম। এরপর আমি বাসার দিকে হাঁটা দিলাম। বাসায় এসে গেট নক না করে চাবি দিয়ে গেট খুলে ভিতরে ঢুকলাম। রুমে গিয়ে দেখি নীলিমা একটা শাড়ি পরেছে, লিপস্টিক লাগাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে। মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। আমি নীলিমার পিছনে গিয়ে দাঁড়ালাম। নীলিমা দেখতে পেল কিনা জানি না, তবে আমি দাঁড়িয়ে আমার হাত নীলিমার পেটের উপর রেখে নীলিমার ঘাড়ে একটা কিস করলাম। নীলিমা কেঁপে উঠল। এবার আমি আয়নায় তাকিয়ে যা দেখলাম, নীলিমা আমার দিকে ভীষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে। কারণ আমার কারণে নীলিমার লিপস্টিক ঠোঁট ছেড়ে মুখের অনেক জায়গায় লেগে গেছে। নীলিমা এবার আমার দিকে ঘুরলো আর বলল, তোরে আমি। নীলিমা আশপাশ তাকালো, পাশে দেখলো আমার ব্যাগ পড়ে আছে। নীলিমা সেটা হাতে নিল আর আমাকে মারা শুরু করলো। আমি পালাতে থাকি, তারপর আমার পেছনে লেগে মারতে থাকে। তুই আবার সেম কাজ করছিস, তুই আজকে আমার হাতে শেষ হবি। আরে আরে আহ! নীলিমা আমার পিছু পিছু ছুটতে ছুটতেই হোঁচট খেয়ে আমার উপরে পড়ে যায় আর আমি বিছানায়। এমন পড়ে যাওয়ায় নীলিমা টোটের সাথে আমার টোটে ছোঁয়া লেগে যায়। আমি নীলিমার দুই চোখের দিকে তাকিয়ে আর নীলিমা আমার দিকে। কিছুক্ষণ নীলিমা চোখ রাঙিয়ে আমার দিকে তাকায়। এবার কি আমাকে ছাড়বি? ছাড়বো মানে? একটু খেয়াল করার পর ও সরি, নীলিমাকে ছেড়ে দিলাম। নীলিমা উঠে দাঁড়ালো, গিয়ে নিজে শাড়ি ঠিক করলো, এরপর নিজে লিপস্টিক ঠিক করে অবশেষে আমার দিকে তাকালো। ওকে, এবার চলো। উফ, অবশেষে। আমি তো ভাবছিলাম আজ হয়তো বেচারা দোস্ত আমার চাঁদ মুখখানা দেখতেই পারতো। বেশি ঢং করবি না। আচ্ছা। এরপর নীলিমাকে নিয়ে গাড়িতে উঠলাম। আবিরের বাসার দরজায় নক করলাম। গেট খোলার পর, ভাইও আপনি আসছেন? হুম। আহো ভাতিজা। নীলিমার আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে ড্রয়িং রুমে এসে বসি। এত দেরি করলি কেন? আরে তোর ভাবি আমার উপর পড়ে গিয়ে এই বলে নীলিমা পা দিয়ে আমার পায়ে জোরে একটা গোতা দিল। আহ! আও মানে? নীলিমা একটা হাসি দিয়ে আবিরের দিকে তাকালো, এবার আমার দিকে একটু রাগিভাবে তাকালো। মানে আমি তোর ভাবি লিপস্টিক আবারও পায়ে গোতা দিল। ওরে মা! উড়িষ্মা, কি হলো দোস্ত? মানে দেরি, আচ্ছা বাদ দে। আরে ভাত দিব কেন? তোরে তো পোলাও দিব। আরে ভাত না, ভাত। ও আচ্ছা। কথা বলতে বলতে আবির স্ত্রী মেঘা চলে আসে। আবির নীলিমার সাথে মেঘার পরিচয় করে দেয়। মেঘা, এ হলো নীলিমা, আর ভাবি এ হলো আমার সম্পদ মেঘা। ভাবি ভালো আছেন? ভাবি, এদের সাথে বসে কি করছেন? আমার সাথে আসেন। মেঘা নীলিমাকে নিয়ে যায়। এবার আবির আমার দিকে তাকায়। তো এবার তোদের বিয়ের কাহিনী বল। শোনে আর কি হবে? বলবি নাকি? আচ্ছা শোন, আমি গেলাম আম্মুর সাথে তার বান্ধবীর মেয়ের বিয়ে বাড়িতে। আমি তো খুব বিন্দাস আছি, সুন্দর মেয়েরা আসছে আর যাচ্ছে, হতে পারে আটা ময়দা মাখা, তারপরও বেটার। সব ভালোই চলছিল। আমি টেবিলে বসতে খাবো বলে খাবারও প্রস্তুত, খেতে যাব, চারদিকে শোরগোল লেগে গেল। আমি শান্ত প্রকৃতির ছেলে, পেটে ক্ষুধা বেশি, সো এদিক ওদিক নাক গলালাম না, খাচ্ছি তো খাচ্ছি। রোজটা নিতে যাব, অমনি কে জানি শার্টটা ধরে আমাকে দাঁড় করিয়ে দিল। পেছনে করে দেখে আম্মু। কি হলো? আমার খাওয়ার মাঝে এভাবে ডিস্টার্ব কেন? দ্যাটস নট ফেয়ার। আমি আবার বসে পড়লাম। আম্মু আবারও দাঁড় করালো। কি হয়েছে? এইদিকে আমার সাথে দরকার আছে। বাধ্যগতভাবে যেতেই হলো। হাত ধুয়ে আম্মুর সামনে দাঁড়ালাম। বলো কি দরকার? এই নে পাঞ্জাবি। আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিল। হায় রে, পাঞ্জাবির জন্য আমাকে টেনে আনলা? এটাই তো বেটার। পাঞ্জাবি দিচ্ছি অন্য কারণে। কি কারণ? তোকে বান্ধবীর মেয়ের সাথে বিয়ে করতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। বিয়ে করতে হবে? কি? নো আম্মু, এটা ঠিক না। তোকে করতেই হবে। কেন? বর অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে, এখন সম্মান বাঁচাতে তোকে বিয়ে করতেই হবে। করব না। আচ্ছা বুঝে রাখ, না করলে তোর বাবার দেওয়া গাড়ি ও বাড়ি সম্পত্তি কিছুই পাবি না। আমার কিউট আম্মু, এত সিরিয়াসলি সব নাও কেন? আমি করতেছি তো বিয়ে। গুড। এরপর আবিরকে সব ঘটনা বললাম। ভালোই তো, সুন্দর একটা কুরবানির ঘটনা শুনলাম। এরপর তো এই চলছে। আচ্ছা এবার খেয়ে নে। আচ্ছা চল। এরপর আবিরকে নিয়ে ডিনারে গেলাম। পেট ওভারলোড, একটু শান্তি দরকার। আছে খাবি? কি?
হাত ইশারা দিয়ে বোঝালো। এক বোতল। এসব কি ডেলি নিয়ে ঘুরোস? আরে না, জমিয়ে রাখিস, তোর সাথে খাবো বলে। আচ্ছা, কোথায়? আয় বারান্দায় চল, বারান্দায় রেখেছি। বারান্দায় গেলাম। হ্যাঁ, কোথায়? আবিরে বারান্দায় দোলনার পাশ থেকে 1 লিটারের একটা সাধারণ পানির বোতল বের করলো, আমার সামনে তুললো। এটা? কিন্তু এটা তো খালি। ও আচ্ছা, খালি? কি খালি? হ্যাঁ, আবির খেয়াল করলো আসলেই তো খালি। তাহলে পুরোটা গেল কই? আমারও সেই প্রশ্ন। আবিরের সাথে কথা বলছিলাম, এমন সময় হঠাৎ কে জানি আমার কাঁধের পিছে ঝুলে পড়লো। আমি ভয় পেয়ে যাই। দোস্ত, তোর বাসায় কি ভূত পেতনি আছে নাকি? না তো। তাহলে আমার পিছনে কে? আমার কিউটুস জামাই কি করে? কে? পিছন করে দেখি নীলিমা। এই কথা বলো না কেন, নইলে কিন্তু চলে যাব। কি বলছে এসব? এই দুষ্টু, চলো না দুষ্টুমি করি। কি দুষ্টুমি? দোস্ত, আমার মনে হয় ভাবি পানি মনে করে ঢেলে দিয়েছে। ইউ শাট আপ। দেখো, আমি আমার দুষ্টুর সাথে কথা বলছি, তুই কে রে? নীলিমা ঠিক হও, এমন করে না। ইউ অলসো শাট আপ। আমাকে খালি জ্বালাস, আই উইল কিল ইউ। সম্রাট, আমি বলি কি, নীলিমাকে নিয়ে বাসায় যা, সে আর কন্ট্রোলে নেই। এই খবরদার, কেউ আমাকে টাচ করবি না। নীলিমাকে ধরে টানছি, কিন্তু নীলিমা যেতে চাচ্ছে না। আমি যাব না। আচ্ছা, নীলিমাকে ধরে ডিরেক্ট কাঁধের উপর তুলে নিলাম। নীলিমা চিল্লাচিল্লি শুরু করে দেয়। এ বাঁচাও, এই বাজে ছেলে আমাকে নিয়ে যাচ্ছে, বাঁচাও। নীলিমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। নীলিমাকে নিয়ে জোর করে গাড়িতে বসালাম। নীলিমা চেঁচামেচি শুরু করে, রেগে একটা ধমক দিয়ে দিই। চুপ, একদম চুপ। নীলিমা এবার চুপ হয়ে যায়। নীলিমাকে সিট বেল্ট লাগিয়ে আমি গাড়িতে বসে পড়ি। এবার গাড়ি ড্রাইভ করতে শুরু করে দিই। গাড়িতে বসে কি যেন আবোল তাবোল কথা বলতে শুরু করে। আপনি অনেক পচা। জানি। ভালো তো আমার বরটা, কত কিউট। এভাবে অনেকক্ষণ নীলিমা বক বক করেই চলছে। আমি সেসবে খেয়াল করলাম না, নিজের মতো গাড়ি চালিয়ে এগিয়ে যেতে লাগলাম। একটা সময় সে নিজে থেকে চুপ হয়ে যায়। এভাবে অনেকক্ষণ কেটে যায়। হঠাৎ নীলিমা আবার বলে উঠল, অনেক রাগ হয়েছিল, কত ভালোই ভালোই আমার বিয়েটা ভেঙে যাচ্ছিল, কত খুশি হয়েছিলাম, কোনো ইচ্ছেই ছিল না বিয়ের, কিন্তু কই থেকে এসে সম্রাটটা টপকালো, আমাকে বিয়ে করে ফেললো। খুব রাগ হলো। রাগে বাসুরাতে উল্টাপাল্টা যা পেরেছি তাই তাকে শোনালাম। এই 2টা কথা তো বলতেই পারি, কিন্তু সে কি করলো, আমার সাথে খারাপ ব্যবহার করলো। বাসুরাতে বউয়ের সাথে এমন ব্যবহার কেউ করে? জেদ চেপে গেছিল, তাই ঢাকা যাওয়ার পর সময় তাকে শাস্তি দেওয়ার ধান্দায় থাকতাম। সেও কেমন ফাজিল ছেলে, আমাকেও খুব জ্বালাতো। তার অফিসে পর্যন্ত চাকরি নিলাম তাকে সাহায্য করার জন্য, কিন্তু সে। আমি নীরবে শুধুই যাচ্ছি। নীলিমা নেশার করে এসে বলে যাচ্ছে, নিজের সাথে নিজেই কথা বলছে। খুব শয়তান। এই বলে কিছুক্ষণ পর থামলো। কিন্তু খুবই ভালো ছেলে, কি জানতাম এভাবে তার সাথে ঝগড়াঝাটিতেই তার প্রতি দুর্বল হতে থাকি। এবার একথা শুনে নীলিমার দিকে তাকালাম। একটু একটু করে তাকে ভালো লাগতে লাগলো। একসময় ভালোবেসে ফেলি, কিন্তু সেও আমার প্রতি একটু দুর্বল। হারামজাদা, আমাকে ছাড়বেও না আর ধরবেও না, ডিভোর্সও দেবে না আর কাছেও টানবে না। আমি জানি যখন কোনো কিছু হারিয়ে যেতে থাকে তখন তার মূল্য বোঝে, তাই ফাহিমের সাথে ইচ্ছে করে প্রেমের অভিনয়টা করলাম। ভেবেছিলাম হয়তো এতে জ্বলবে আর আমাকে এসে বলবে যে আমাকে ভালোবাসে। কোথায় উল্টো এসে আমাকে রাত্রে রাগারাগি করে, জোর করে ভালোবাসার আদায় করার চেষ্টা। তখন প্রচণ্ড রাগ হয়। নীরব শ্রোতার মতো তখনও শুনেই যাচ্ছি। কি মনে করেছে অফিসে এই কাজ সেই কাজ করিয়ে আমাকে জ্বালাতো? আমি একটু জ্বলতাম না, উপভোগ করতাম। তার পাশে বসে থাকা, যখন কাজ করতো তখন লুকিয়ে দেখা। এসব কি বলে? মনে মনে এত কিছু? বাহ! কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় তাও জানে না ফাজিল। কোথায় এসে আমাকে ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করবে? না তা কেন, জোর করে সব কিছু করতে চায়। মেয়েদের কিভাবে ইমপ্রেস করতে হয় তাও জানে না। যতদিন না প্রপোজ করবে না ততদিন আমি তার কাছে ধরা দিব না, এই ভেবে রেখেছিলাম। নিজেকে কি মনে করে শালা হনুমান বান্দর টিকটিকি। এসে বলতে বলতেই নীলিমা একসময় ঘুমিয়ে পড়ে। মনে মনে আবিরকে থ্যাঙ্কস দিলাম, তার জন্য আজকে কিছু একটা জানতে পারলাম। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে যাই। নেমে গাড়ির দরজা খুলে নীলিমাকে ডাক দিতে যাই, কিন্তু আর দিলাম না, থাক ঘুমাক। আমি তাকে কোলে তুলে নিলাম। কোলে নিয়েই বাসার দরজার সামনে আসলাম। কোল থেকে নামে দরজা খুললাম।
খুলে আবার কোলে নিয়ে রুমে গেলাম। গিয়ে নীলিমাকে বিছানায় শুয়ে দিলাম। শুয়ে দিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় কতটা সুন্দর লাগছে, ক্লান্ত চেহারা। উঠে চলে যেতে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কে জানি হাত ধরে আটকে দিল। ঘুরে দেখি নীলিমা আমার হাত ধরে আছে, হাত ঘুম অবস্থায় তাকিয়ে আছে। এই কোথায় যাচ্ছিস? এখানে আমার কাছে আয়। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে নীলিমা ঘুমিয়ে গেল। নিজের হাত তার থেকে ছাড়িয়ে তার মাথায় আস্তে করে একটা চুমু দিলাম। নীলিমার গায়ে কাঁথা দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। অনেক কাজ পড়ে গেল আমার জন্য, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সকালে নীলিমা রোদ্রের আলোতে ঘুম ভেঙে যায়, চোখ খুলে তাকায়, উঠে বসে পড়ে। হাম দিতে দিতেই শরীর টানা দিতে থাকে। এবার সামনে তাকায়, সামনে তাকিয়ে নীলিমার চোখগুলো বড় বড় হয়ে যায়। সারা রুম বেলুনে ভরা, বেলুন এদিক ওদিক ছড়িয়ে আছে। তার সামনে দেয়ালে বড় করে লেখা, গুড মর্নিং ম্যাডাম। নীলিমা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নীলিমা কিছুই বুঝতে পারছে না। এসব কে করলো? নীলিমা হেঁটে হেঁটে ড্রয়িং রুমে গেল। এই রুমটা আগের চেয়ে বেশি সুন্দর করে সাজানো, ফুল আর বেলুন দিয়ে ভরপুর। নীলিমা নিচে তাকিয়ে সবচেয়ে বেশি অবাক হলো। নিচে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে, নিচে বড় করে লেখা, আই লাভ ইউ। নীলিমা যেন কিছুতে বিশ্বাস করতে পারছে না, অবাস্তব বলে মনে হচ্ছে তার কাছে। এবার পিছন থেকে কারো ডাকের আওয়াজ পেল। নীলিমা পেছনে ঘুরে দেখে আমি তার পিছনে ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে আছি। তার দিকে ফুল বাড়িয়ে দেই। নীলিমা অনেক সারপ্রাইজ হয়ে যায়। নীলিমা হবে আমার পথ চলার সাথী? দেবে কি তোমার সাথে সারা জীবন থাকার অনুমতি? নীলিমা, আমি তোমাকে ভালোবাসি, দেবে কি সুযোগ? নীলিমার চোখগুলো বড় হয়ে জলজল করছিল। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। আমি দাঁড়ালাম। আমি দাঁড়াতেই নীলিমা আমাকে জোরে করে জড়িয়ে ধরলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। এতদিন কেন বলস নাই? আগে কি এত কিছু জানতাম? জানলে তো কবেই বলে দিতাম। এত কিছু জানতাম মানে কি জানতি? আর আমার কালকে রাত্রের কিছু মনে পড়ছে না কেন? ওই তো কালকে রাত্রে আমি আর আবি যে বিয়ার খাবো বলে প্ল্যান করছিলাম, সেটা তুমি খেয়ে ফেলেছিলে। আর ফেরার সময় নেশার ঘরে তোমার মতো করে সব কথা বলে ফেলেছিলে। কি? নীলিমা এবার আমাকে ছেড়ে দাঁড়ালো। তার মানে তোর জন্য আমি ওসব খেলাম? যা, আমি কখনোই খাই না। হ্যাঁ। আর তুই এর সুযোগ নিয়ে সব জেনে নিলি? হ্যাঁ, ও না। শয়তান হারামজাদা ফকিন্নি, ফার্দার ওসব গলা দিয়ে নামিয়েছিস তাহলে তোকে আমার লাইফ থেকে নামিয়ে দেব। আচ্ছা। ও খুব মজা লাগে না? কি? নীলিমা এবার হাত মোড়াতে থাকে আর আমার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। আমি পিছোতে থাকি। খুব মজা লাগে না মেয়েদের গোপন কথা এভাবে নেশা করিয়ে বের করতে? কিন্তু আমি তো ইচ্ছে করে করিনি। নীলিমা এগোতেই থাকি। আবার সেই সব গাড়িতে যখন বলছিলাম বেখিয়ালে, তখন তোকেই শুনতে হলো। খুব মজা লাগে না শুনতে? কি করব, আল্লাহ কান দিছে শোনার জন্য। শুনে ফেললাম, কি করতে পারি? এবার দেয়ালে মাথা টেকে যায়। ও আল্লাহ, আল্লাহ হাত দিছে তোকে পিটানোর জন্য, এখন তোকে পিটাই। নীলিমা একেবারে কাছে আসতে, ওয়েট 1 মিনিট। নীলিমাকে কোলে তুলে নিলাম। আল্লাহ শক্তি দিছে তাই কোলে তুললাম। আল্লাহ আমাকে ভালোবাসার ক্ষমতা দিছে তাই তোমাকে এখন ভালোবাসি। মানে? না বললেও চলবে। নীলিমাকে কোলে নিয়ে রুমের দিকে ছুটলাম। ফাজিল। তোমারই। ভালোবাসি এই ফাজিলকে। আর আমি তোমাকে। এভাবেই একটা দুষ্টু মিষ্টির ভালোবাসার গল্পের সমাপ্তি ঘটলো। তো বন্ধুরা, কেমন হয়েছে দুষ্টু মিষ্টি গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।